গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পেজ 97 এর 4 এর প্রশ্ন শুরু করছি। 4 এর প্রথম প্রশ্ন আসা যাক। প্রশ্ন বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়। একজনের বার্ষিক আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির মূলধন কত? তো রেট অফ ইন্টারেস্টটা 4% থেকে প্রায় 3.5% হলো, তাহলে যদি সুদের হার কমে যায় আয়ও কমে যাবে। আয়টা কি বলে? আয়টা হচ্ছে সুদ। সুদ কমে যাবে, আসল তোমার যা জমা তাই থাকবে, বাড়বে কমবে কোনটা? শুধু সুদটা। যার জন্য যখনই রেট অফ ইন্টারেস্ট 4% থেকে 3.34% হলো, তাহলে আমরা দেখে নেব যে রেট অফ ইন্টারেস্ট কতটা কমছে। এতে আর হ্রাস পায় কতটা? মাইনাস করো, 3 3 9 10, 3.34, সরি ভুল লিখেছি, 3.3 15/4, 4 4 16 মাইনাস 15, 1.4%। আর এটাতে সুদ কতটা কমছে বলেছে? 60 টাকা। এর সুদ হ্রাস পায় 60 টাকা। মূলধন কত? তাহলে এতে সময় তো 1 বছর, 1 বছর বার্ষিক বলেছে, তাহলে এতে প্রিন্সিপাল কত? প্রিন্সিপালের ফর্মুলা I × 100, T × R, আয় হয়ে গেল 60 টাকা, টি হয়ে গেল 1 বছর, ইন্টু আর 1/4, 1/4, বাই না দিয়ে উপরে দাও 4, 4 6 24, 3টে 0, 24,000 টাকা। ক্লিয়ার? চলে আসছে আমরা পরের প্রশ্ন। 2 এর প্রশ্ন দেখো, বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে আমরা দুটো ক্ষেত্রের অঙ্ক, এটা প্রথম ক্ষেত্র, এটা দ্বিতীয় ক্ষেত্র, যেহেতু দুটো পয়েন্ট বলেছে। বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, কিছু টাকা মানে বলে দেয় না, মনে করো x টাকা, n বছরে, সময় হচ্ছে n বছর, দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ আসল কত হবে? যদি আসল x হয় দ্বিগুণ মানে 2x টাকা। প্রশ্ন হচ্ছে কত বছরে, এর n এর মান কত যে 4 গুণ হবে? সুদ আসলটা 4 গুণ মানে 4x টাকা। এটা তোমাকে প্রশ্নটা বলেছে। আমরা কি করব? প্রথমত আমরা এদিকে মান বসাচ্ছি। ফর্মুলাতে আমরা জানি a = p × 1 + r/100 টু দি পাওয়ার n। মান বসাও, 2x, প্রিন্সিপাল x টাকা ধরেছি, 1 + r/100, nটা তো এনেই পড়ে, x কেটে যাবে, এত 2 1 + r/100 টু দি পাওয়ার n। এটা সরি, এটা আমাদের এখান থেকে বেরোলো। আচ্ছা, একটু এদিকে আসা যাক। এদিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখো যে ফর্মুলা a p × 1 + r/100 টু দি পাওয়ার n হবে। এবারে a হচ্ছে এখানে 4x, p হচ্ছে একই টাকা x, 1 + r/100 আর টু দি পাওয়ার n। দুটো n তো রাখি না, যার জন্য একই লেখা যাবে না, এটাকে একটা অন্য নাম দিয়ে দাও, মনে করে n1 দিলাম, কারণ সময়টা তো রাখি নয়, এটা n দিয়েছি, এটাকে n1 রেখে দিলাম। পরের লাইনে এটা কেটে যাবে। এইখানটা তোমার একটু মনে রাখার আছে। তুমি লক্ষ্য করো এখানে এর মান 2, তাহলে আমি এক কাজ করেছি, যে 4 আছে না, এই 4টাকে আমি 2² লিখতেই পারি, কারো কিছু বলার নেই। আর এদিকে পড়ে আছে n1। এইবারে 2 এর জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে না? আর বাইরে স্কোয়ার আছে, এটা ডাইরেক্ট করবে দরকার হলে 12, আমি এক লাইন বেশি লিখছি, যদি মেবি কারো অসুবিধা হয়। তাহলে এর জায়গায় আমি 2 লিখে দিলাম, আর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার। এত যদি ব্র্যাকেট তুলো
এটা হয়ে যাবে 2n, এটা। এবারে তোমরা সূচকে জানো যে নিচে যদি বেসটা মিলে যায় তাহলে পাওয়ারটা সমান, বেস তো মিলে গেছে, পাওয়ারটা সমান লিখতে পারো। অতএব n1 ইজ ইকুয়াল টু 2n, আর এবারটা এর সময় বটে, তাহলে কত বছরে হবে? 2n বছরে। ক্লিয়ার? চলে আসছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 ইজ ইকুয়াল টু 0, এর বীজ দুটো -5 -7, তাহলে এ বির মান বার করো। প্রশ্ন হচ্ছে এ সমান কত, বি সমান কত। প্রথমত বীজ, বীজ বলতে কি বোঝায়? বীজ বলতে স্বাভাবিকভাবে এক্স এর মানটা বোঝায়। তাহলে আমি যদি ইকুয়েশনে একবার বীজকে -5 ধরি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 সমান, যখন এক্স এর মান আমি -5 ধরলাম, বীজ -5 ধরছি, তাহলে -5 বসিয়ে দেখো, এই জায়গায় -5, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে তুমি -5 দাও। মাইনাসে মাইনাস প্লাস, 5 5 25, 25-এ ভুল হলে কারেকশন করে নেবে একটু, প্লাসে মাইনাসে মাইনাস 5b 35, তাহলে 25-এ -5b -35, 5 কমন নিয়ে নিচ্ছে, একটু হালকা করে দিই, -35, 5 7 35, এতে একটু হালকা করে নিলাম। দ্বিতীয় স্টেপে আসা যাক, আরেকবার এটা আবার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 সমান 0, যখন x সমান -7 ধরলাম, এবারে x এর মান -7 বসাচ্ছি, বীজ মানে x এর মান, তাহলে a -7 স্কোয়ার, b -7 35, মাইনাস মাইনাস প্লাস 7 7 49, 49a -7b ট্রান্সফার করে দিলাম -35, 7 কমন চলে যাবে, 7a -b -35, 7 5 35, অতএব 7a -b, এটাকে 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও। প্রশ্নতে তোমাকে এ আর বি এর মান বার করতে বলেছে, অপোনেন্ট বজ্রগণ ত্রুণামূল যে কোনো পদ্ধতি করো। তাহলে আমি এক কাজ করছি, আমি অপোনেন্ট বা কিছু করে নিচ্ছি, নাহলে 1 থেকে 2 বিয়োগ করে ডাইরেক্ট করে দাও। আচ্ছা সরি, মাইনাসটা হবে না, একটুর জন্য ভুল হয়ে যেত, নেহাত আমি দেখলাম কেমন বুদ্ধিমান। সাইন চেঞ্জ করো, মাইনাস প্লাস প্লাস, এটা কেটে গেল, বিয়োগ হবে মাইনাস দুটায়, বিয়োগ হলো -2, 1। এবারে 1 নং সমীকরণে 5a - b সমান -7, 5a এর মান 1, -5 হয়ে গেল, a সমান 1, b সমান 12। দেখে নাও, যদি কোথাও ভুল থেকে কারেকশন করবে তোমরা। এটা উত্তর, আশা করি বুঝতে পেরেছো। চলে আসি পরের প্রশ্ন। 4 প্রশ্ন বলেছে যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য একটা পেজ আগেই আমি বলেছি, দেখবে লিখেও দিয়েছি, যার জন্য ওটা ওখান থেকে তোমরা দেখে নেবে। আমরা 5-এর প্রশ্ন আসছে, আর একটা জিনিস বারবার না এখান থেকে। 5-এরটা বলেছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের মান কত? পূরক কোণের মান, পূরক কোণ কাকে বলে? দুটো পূরক কোণ পরস্পর পূরক বলতে বোঝায় দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। তার মানে যদি কোনো কোণ দিয়ে দেয় এবং তার পূরক কোণ বলে বার করতে, তার মানে 90 থেকে ওটাকে মাইনাস করে দাও, যেটা হবে সেটা তার পূরক কোণ। তাহলে এর পূরক কোণ কত হবে? এর পূরক কোণ হবে
90 থেকে মাইনাস করে দেব, 90 ডিগ্রি থেকে যা দিবে সেইটাকে তোমাকে মাইনাস করতে হবে। এটার থেকে মাইনাস করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে পুরক্ষণ। ঠিক আছে, তাহলে এবার বিয়োগটা করা যায়। বিয়োগের ক্ষেত্রে বড় উপরে হয় 90 ডিগ্রি আর নিচে হচ্ছে 63 ডিগ্রি 15 সেকেন্ড। নিয়মটা একবার মনে করে না, ছোটবেলা থেকে এগুলো আছে। উপরে বিয়োগে যেহেতু আমরা বিয়োগ করব সবসময় উপরে বড় রাখতে হয়। এবারে এর থেকে বড় উপরে আছে, এর কোনো সমস্যা নেই, কিন্তু এই দুটোর উপরে 0 0 আছে ছোট, তাহলে সমস্যা। বাড়বে কি করে? এখান থেকে ধার নাও, একে মেকার দাও। যেমন দেখো, এটা তো ডিগ্রি মানে তো ঘন্টা, আর এটা মিনিট, এটা সেকেন্ড। তাহলে 1 ঘন্টার থেকে ধার নাও, মিনিট কত পাবে? তাহলে 60 মিনিট। 1 ঘন্টা 60 মিনিটে হয়। তাহলে আমি এখান থেকে 1 মাইনাস করলাম ডিগ্রি থেকে, আমি একটু উপরে লিখছি। 90 থেকে বিয়োগ করার কথা আছে, তো এখান থেকে আমি 1 মাইনাস করলাম, তাহলে এটা কত হলো? 89 89 ডিগ্রি। আর এই 1 ঘন্টাটা এঁকে দিলাম, একে যদি 1 ঘন্টাটা দিই, এ কত পাবে? 60 মিনিট পাবে। 1 ঘন্টা দিলে মানে 60 মিনিট। এবার একেও তো দরকার, তাহলে এখান থেকে 1 মিনিট ধার নাও, এখান থেকে 1 মিনিট ধার নাও। 1 মিনিট যদি ধার নাও তাহলে এ কত হবে? 60 সেকেন্ড। আর এ 60 মিনিট থেকে 1 মিনিট গেল, এটা কত হলো? 59 মিনিট। এইবারে তোমার বিয়োগটা আসা যাক। বিয়োগ যেমন হয় তেমনি করবে, এটা এটা যাবে না, এটা এটা যাবে না। 5 10 5 দিতে হাত রোলে 2 45 সেকেন্ড, 9 4 দিতে 2 দিতে এত মিনিট, 9 6 দিতে ডিগ্রি। এত পুরক্ষণ হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ব্যাস, 1 মিনিটে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ঠিকই আছে। প্রশ্ন যদিও অনেক সময় উত্তর অনেক ভুল দিয়ে দেয়, কিন্তু মিনি নিলে ভুল হওয়ার ভয়টা থাকে না। চলে আসছে পরের প্রশ্ন। বুঝতে ঠিক আছে? নিশ্চয় ক্লিয়ার। ছয় প্রশ্ন চলে যাও। ছকভক। ছকভক থেকে বলছে, দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 আর 11, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেমি, তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? চিত্র দেখতে হবে। মনে করো একটা বৃত্ত এটা বলেছে আর একটা একটু বড় বলেছে, এই দুটো কেন্দ্রদ্বয়ের দূরত্ব দিয়ে দিয়েছে। এই দূরত্বটা 11 সেন্টিমিটার, সরি এই দূরত্বটা বলেছে তোমাকে 17 সেন্টিমিটার। মনে করে কেন্দ্র এ, এর কেন্দ্র বি, দূরত্বটা 17 সেমি। ব্যাসার্ধটা বলেছে, ব্যাসার্ধ ছোট ব্যাসার্ধ R1 ধরছি 3 সেমি, আর R2 বড় ব্যাসার্ধ ধরে নিচ্ছে 11 সেমি। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বার করতে বলেছে। স্পর্শক কোনটা? এইখান থেকে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, স্পর্শ করে যেটা যাবে, এটা হচ্ছে স্পর্শক। তাহলে এইটা হচ্ছে প্রশ্ন তোমার কাছে, যে এইখান থেকে এইটার দূরত্বটা কত। তো আমি এইখান থেকে এটাকে যোগ করে দিলাম, এইখান থেকে এটাকে যোগ করে দিলাম। নিশ্চয় যেগুলো যোগ করলাম ওগুলো ব্যাসার্ধ বুঝতেই পারছো। তাহলে এটা হলো 3 নিয়ম অনুযায়ী, আর এটা হলো 11। এইবারে যদি আমি এটাকে এইটার সমান্তরাল একটা সরলরেখা টেনে দিই, আবার বলছি এবির একটা সমান্তরাল সরলরেখা এবি, এটাকে মনে করো সি, এটাকে মনে করো ডি। সি বিন্দু থেকে একটা সরলরেখা আমি এর সমান্তরাল টানলাম, তাহলে এইখান থেকে এটা কত হবে? এবিসিডি। এই পয়েন্টের নামটা দিলাম আমি ই। পুরোটা কত? 11। এর মধ্যে এইখান থেকে এতটা 3 হলে এইখান থেকে এতটা 3 হবে, কারণ সমান্তরাল টেনেছি। তাহলে যদি এটা 3 হয় তাহলে এটা হবে 8, এখান থেকে এটা 8। তাহলে এবি সমান্তরাল সিই অঙ্কন করিলাম। যদি অঙ্কন করি তাহলে এতএব
ডিই হচ্ছে 11 মাইনাস 8 আর 9 10 11, 11 থেকে 8 গেল, 11 মাইনাস 3, সরি সরি, 11 থেকে পুরোটা থেকে 3 বাদ গেল, এইখান থেকে এতটা বার করছি না, তাহলে 8 সেমি, এইখান থেকে এটা 8 সেমি। আমি এটাতে কেন পৌঁছাতে চাইছি, আমার লক্ষ্য আছে এই ত্রিভুজটা সিইডি, এই ত্রিভুজটা সিইডি কি ত্রিভুজ বলে বলো না, সমকোণী। কেন সমকোণী বলে দিলাম, তার কারণ যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি, স্পর্শক যদি তুমি টানো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ওই স্পর্শক, ব্যাসার্ধ আর স্পর্শক সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এই যে ব্যাসার্ধ আর এই যে স্পর্শক, এই কোণটা 90 ডিগ্রি হতে বাধ্য, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ সিইডি এর ইডি সমকোণ, ইডি লম্ব সিডি, ইডি সিডির উপর লম্ব আছে, তার মানে সমকোণ বটে। দেখো তুমি যদি সমকোণ না বলো তাহলে তুমি অতিভুজের ফর্মুলা বসাতে পারবে না, যার জন্য একটু দেখিয়ে দিতে হলো যে এটা সমকোণী ত্রিভুজ বটে। এইবারে তুমি বুঝতেই পারছো, এইটা যদি এখান থেকে 17 হয়, এইখান থেকে এটা কত হবে, এটাও 17 হবে, আর এটা কত হলো 8, তাহলে এটা বার করলেই তো আমাদের উত্তর, এটা তো স্পর্শক। তাহলে এবারে এবি সমান্তরাল সি, অতএব এবি সমান সিই, দুটোর দূরত্ব কত হবে 17, এটাও 17। চলে আসছে ত্রিভুজে, এই ত্রিভুজের যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ কোনটা, দেখে এটা মনে হতে পারে অতিভুজ, পরীক্ষায় ঠকবে। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা, তার মানে এইটা অতিভুজ বটে। তাহলে এটাকে লম্ব ভূমি ধরে নিচ্ছি, সিডি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সি স্কোয়ার, অতিভুজটা সি বটে, সিই স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে পাবো এটা লম্ব ভূমি যা ধরবে তুমি, সিই 17 স্কোয়ার, এটা হচ্ছে, এটা 17, এটা 8, 17 17 দেখে নাও কত হচ্ছে 29, মাইনাস 64, 5, 225 কত বর্গ, 15, 15, সিডি হচ্ছে 15 সেমি। প্রশ্ন বলেছে ওইটা স্পর্শক, স্পর্শক বেরিয়ে গেল 15 সেমি। ক্লিয়ার? দেখে নাও, চলে আসছে পরের প্রশ্ন। সাতের প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক আছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে ওপি লম্ব এবি বলেছে, এবি 6 দিয়েছে, বিসি 2 দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ আঁকতে বলেছে। এখন ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি যদি করো, আমি যদি ছবিটা দেখতে চাই, ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করো এটা এবি, এটা লম্ব, তাহলে ও, এটা আমি মনে করো পি নাম দিলাম, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি, এতটা পর্যন্ত আমি করতেই পারি। এবি 6 বলেছে, এবি পুরোটা হচ্ছে 6 সেমি, আর পিসি বলেছে 2, পিসিটা কোনটা, পিসি তো জানা নেই, সি এর এখানে কোথাও উল্লেখ নেই, তাহলে ছবি যেহেতু দেয় না তাহলে বুঝতে পারা যাচ্ছে না এটা কি হবে, আমরা ছেড়ে দিচ্ছি এটা। চলে আসছি পরের প্রশ্ন। প্রশ্ন বলেছে পাশের চিত্র, কিন্তু পাশের চিত্রটা মনে হয় খাতায় স্যারের দেওয়া আছে, এখানে পাশে কোনো চিত্র নাই। 8এর প্রশ্ন আসি, এবিসি সমকোণী ত্রিভুজ, ছবিটা একটু দেখা যাক। এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি 90, এবিসিটা 90, এবি বলেছে 3 সেমি, এবি 3 সেমি, বিসি হচ্ছে 4 সেমি, বিসি হচ্ছে 4 সেমি, আর বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি, বিডিটাকে টানো এসির সঙ্গে লম্ব করে, তাহলে বি এখানে ডি দিলাম, বিডি এসির উপর লম্ব, তার মানে এটা 90। বিডির দৈর্ঘ্য বার করতে বলেছে কত, তাহলে বিডি সমান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। শুরু করা যাক ফর্মুলা। প্রথমত
যদি তোমাকে এটা বার করতে হয়, এই দুটো মান দেওয়া আছে, তাহলে তুমি আগে একটু এর মানটা বার করে নাও, এসি। তাহলে ফর্মুলা এসি কি করে বেরোবে? এটা তো সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 3 × 3 = 9, 4 × 4 = 16, 25, 5 সেন্টিমিটার এসি বেরিয়ে গেল। এসি যদি বেরিয়ে গেল, তাহলে এবার নেক্সট ফর্মুলা চলে আসছে আমরা। তাহলে এর ফর্মুলা হচ্ছে, বিডি ফর্মুলা হলো এটা ইন্টু এটা, মনে রাখবে এগুলো, এবি ইন্টু বিসি বাই এসি। তাহলে এটা বার করার ফর্মুলা এটা ইন্টু এটা বাই এটা। মান বসানো যাক। এবি হয়ে গেল 3, বিসি হয়ে গেল 4, এটা হয়ে গেল 5। 12কে 5 দ্বারা ভাগ করে দাও, 5 × 2 = 10, 4 × 20, 2.4। ব্যাস, বাকি ফর্মুলা নিশ্চয় জানো, সদৃশ্যতা চ্যাপ্টারে আছে এগুলো সব। এটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার ইন্টু এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার সমান পুরোটা স্কোয়ার ইন্টু এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার ইন্টু এইটা স্কোয়ার। হ্যাঁ, এগুলো সদৃশ্যতা পেয়ে যাবে। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 9 প্রশ্ন। বলছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে আয়তন অনুপাত কত? তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আমি ধরে নিলাম বক্রতলের ক্ষেত্রফল এ, ফর এরিয়া 1:4। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, আয়তন অনুপাত বার করতে বলেছে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলে? 4πr² 4πr²। পরিমিতির অঙ্কের নিয়মই যার মান দিবে তার ফর্মুলা বসাতে হয়। তো দুটো গোলক যেহেতু আলাদা, তা R1 R2 দিয়ে দিলাম। এতে 4π চলে গেল। তাহলে আমাদের হাতে R1² বাই R2², R1² বা R2² সমান 1/4 রইল। এবারে দুটো স্কোয়ারকে একটা করে যদি ট্রান্সফার করে দিই, তাহলে এটা রুট হয়ে যাবে, তার মানে 1/2। এতে R1 R2 সমান 1/2। এতে R1 পেলাম 1 আর R2 সমান পেলাম 2। এটা সমান 1, এটা সমান 2। এবারে যেহেতু অনুপাতকে তুমি আলাদা করবে, তাই একটা ধ্রুবক রাশি সবসময় গুণ করা দরকার। 1 নম্বর প্রশ্নে অবশ্য আমরা ডাইরেক্ট করতে পারো, কিন্তু 2 নম্বর প্রশ্ন যখন একটু গুণ করে নেওয়া ভালো। তাহলে x এককে x আর এটা 2x। আর যদি খুব সময়ের অভাব হয়ে যায় তখন ডাইরেক্ট করবে, স্যারও বুঝবেন সেটা। এরপর তাদের আয়তন অনুপাত চাইছে, তাহলে আয়তন অনুপাত করা যাক। এত ভলিউম V1/2, তাদের আয়তন অনুপাত। আয়তনের ফর্মুলা হয়ে গেল (4/3πr³। এটা 1/2 দিলাম, ইহা গেল, ইহা গেল। R1 এর মান হচ্ছে x, R2 হলো 2x, 2 × 4 = 8, এটা 1, এটা 8, 1:8। দেখে নাও, ঠিক আছে। চলে আসছে পরের প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল মনে করে A1, এদের সংখ্যামান সমান, তার মানে দুটো সমান। আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। আয়তনের ফর্মুলা বসাও। শঙ্কুর আয়তন 1/3πr²h, শঙ্কুর আয়তন।
আর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পাই আর এল। তাহলে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, মানে দুজনা সমান নয়, কিন্তু সংখ্যামান বলতে বোঝায় ডিজিট গুলো সমান। এটাও 25, ওটাও 25, কিন্তু মানে একই নয়, কারণ এটা হবে 25 ঘনমিটার মনে করো, ওটা হবে 25 বর্গমিটার। বিষয়টা আলাদা, কিন্তু ডিজিট গুলো একই। এবার প্রশ্ন হচ্ছে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধ এইচ আর আর, উচ্চতা ব্যাসার্ধ এইচ আর দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে 1/h স্কোয়ার, প্রশ্ন হচ্ছে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার মান কত? তো দেখা যাক। প্রথমত প্রশ্নের মধ্যে একটা জিনিস দেখো যে আর এইচ বলে দিয়েছে, এল এর কোনো উল্লেখ নাই, না প্রশ্নে না মান নির্ণয়ের ক্ষেত্রেও। তাহলে এলটাকে তুমি বাদ দাও, তার বদলে আর এইচ কে নিয়ে এসো। কি করে করবে? পাইটা কেটে দিই, একটু সহজ করে দিই। আর দুটো আছে, একটা আছে, একটা কাটলো, স্কোয়ারটা কেটে দিলাম। তাহলে এখানে এইচ এককে সরি আর এইচ আছে, আর এইচ এককে আর এইচ, নিচে আছে 3, আর এদিকে পড়ে আছে এল। আচ্ছা, এলটাকে একটু ঠিক করা যাক। এল এর ফর্মুলা হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। রুটটাকে ট্রান্সফার করো, কি হবে? এ স্কোয়ার হয়ে যাবে। এগুলো যতটা ডাইরেক্ট করবে তোমরা, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচে 3 3 9। এবার এক কাজ করো, যেহেতু প্রশ্নটা 1/r স্কোয়ার এইচ স্কোয়ার বার করতে বলেছে, তাই আমি একটা বুদ্ধি করব। আমি এইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো আসলে। তো তাই করি, এটার সঙ্গে এটা করছি, এর নিচে কিছু না, মানে 1 আছে, আগে এটা করে নিচ্ছি। 9 ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এটা আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবারে এক কাজ করো, শহর বিচ্ছিন্ন করে দাও, এটা নিচে নামিয়ে দাও, ওটাকে নামিয়ে দাও। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই, এটাকে নামিয়ে দাও, এর নিচে এটা নামালাম, আর এখানে কিছু না, মানে 1, নিচে নামিয়ে দাও এটা। আবার বলছি, এর নিচে আমি এটাকে নামলাম, আর এটাকে আমি ওদের নিচে নামালাম, ওদিকে মানে এটা দিয়ে চলে আসে, দেখি 1 পরে থাকবে 1/9। এইবারে মনে করো a প্লাস বি বাই যদি 2 হয়, আমি a বাই 2 লিখতে পারি, প্লাস বি বাই 2 আলাদা করে দিতে পারি, লসাগু করে আলাদা করে। সেরকম এটাকে তুমি আলাদা করে দাও। তাহলে এখানে কি করবে? এ স্কোয়ার প্লাস সরি এটা বাই এটা লিখবো, প্লাস এটা বাইও ওইটাই লিখবো। দেখে নাও কি করলাম, আমি দুটোকে আলাদা লিখে দিলাম। আমি পারি এটাকে আমি এর নিচেও দিলাম, এর নিচেও দিলাম, পুরোটাকে। তাতে কি হলো, এ স্কোয়ার চলে গেল, আর এখানে আর স্কোয়ার চলে গেল। এত এখানে 1/r স্কোয়ার রইল, প্লাস এখানে 1/a স্কোয়ার রইল, সমান এখানে 1/9 হলো। প্রশ্ন বলেছিল এটার মান কত, তো এটার মান 1/9। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন, চলে আসছে আমরা 11 প্রশ্ন। প্রশ্ন বলছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি টেন থিটা। তাহলে থিটা অপনয়ন করো, অপনয়ন করা মানে থিটাকে সরিয়ে দাও। এবারে থিটাকে কি করে সরাবে? উপায় একটাই, থিটার কোনো ফর্মুলা নিয়ে এসো। তো আমরা এক কাজ করছি, আমরা প্রথমে একটু এটাকে উল্টিয়ে নিচ্ছি, মানে কি, এক্স ইজ ইকুয়াল টু, আমি এক্স এর নিচে এটাকে নামাইলাম, ঠিক আছে, এদিকে রইল সাইন থিটা, এটাকে নামালাম সাইন থিটা। একই রকম ওয়াই এর নিচে বিটাকে নামা, ওদিকে কে থাকবে? টেন থিটা। এবারে সাইনের উল্টোকে, সাইনের উল্টো কসেক, তাহলে সাইন থিটার জায়গায় আমি উল্টিয়ে এটাকে কসেক থিটা করে দিলাম। তাহলে এটা যদি উল্টে, আশা করি বুঝতে পারছো, সাইন থিটা মানে আমি এক লাইন লিখে করে বলুন, যদি কারো অসুবিধা হয়, অসুবিধা না হয় তো ঠিকই আছে। তাহলে সাইন থিটা মানে আমি তো বলতেই পারি 1/cosec থিটা, এখানে x/a আছে, সাইনকে আমি 1/cosec বললাম। এদিকেও যেটা আছে, টেনকে আমি 1/cot বলতেই পারি, টেনের উল্টো কট, সাইনের উল্টো cosec। তাহলে সাইনকে আমি 1/cosec লিখলাম, টেনকে আমি 1/cot লিখলাম। এবারে এটাকে উল্টে এটা উল্টে যাবে, তাই এটা ডাইরেক্ট করতে পারতে এই লাইন থেকে এটা উল্টে যাবে। তাহলে এখানে হলো a/x ইজ ইকুয়াল টু cosec থিটা, এটা উল্টে যাবে b/y ইজ ইকুয়াল টু cot থিটা। দেখে নাও, এটা উল্টেলে এটা উল্টবে, এটা উল্টেলে এটা উল্টবে। এইবারে আমরা ফর্মুলা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তার জন্য আমি এক কাজ করি, আগে দুটোকে স্কোয়ার করি, তারপর মাইনাস করে দেবো, তাহলে 1 পেয়ে যাবো, থিটা উড়ে যাবে। তাহলে এবারে উভয় দিকে বর্গ করো, এটারও স্কোয়ার এটারও স্কোয়ার এটারও স্কোয়ার, উভয় দিকে বর্গ করে দিলাম। এরকম এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার করছি, তাহলে এটারও স্কোয়ার হলো,
এটা হলো স্কোয়ার। এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার ফর্মুলা আমি এই দুটোকে মাইনাস করে দিলাম, 1 থেকে 2 বিয়োগ করিয়া পাই। তাহলে এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা, তাহলে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 আর 2 বিয়োগ করছি, আর এইচ এর দিকটাও বিয়োগ হয়ে যাবে। তাহলে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার cos x পাওয়ার 3 মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ফর্মুলা আনাতে কি হলো, থিটা গুলো উড়ে গেল, থিটা অপনয়ন হয়ে গেল, অথচ দেখো ইকুয়েশন বেরিয়ে গেল। বাস এটাই আমাদের উত্তর। আশা করি অসুবিধা না বুঝতে। চলে আসছে আমরা শেষ অঙ্কে। আমাদের শেষ অঙ্কে আসছে আমরা পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে 8.1, সিগমা এফআই এক্সআই হচ্ছে 132 প্লাস 5 কে, আর সিগমা এফআই হচ্ছে 20, কে এর মান কত। তো গড়ের ফর্মুলায় আমরা জানি যে সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই সমান গড়, গড়টা বলে দিয়েছে 8.1 বা এক্স বার। এবার এখানে হলো 132 প্লাস 5 কে, আর নিচে সিগমা এফআই হয়ে গেল 20, আর গড় হয়ে গেল 8.1। হালকা সলভ করা যাক। 132 প্লাস 5 কে বাই 20 ইজ ইকুয়াল টু 81 বাই 10, 10 টু গুণে 20, এতে ক্রস করে নি, 2 কে 2 আর 2 গুণে 16, 162 মাইনাস 132, এতে কে এর মান 0.3 বাই হলো 5, 6, কে এর মান হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হবে না কোনোটা। যদি অসুবিধা থাকে কমেন্ট করবে, ঠিক আছে। আজ এই ভিডিওটা এতটা রইলো। থ্যাংক ইউ, গুড ডে।